বিদেশে পড়তে যাওয়া বাবা মার একমাত্র মেয়ে হঠাৎ করেই হয়ে যায় নিখোঁজ। খবর পেয়ে বাবা ছুটে যায় সেই দেশে। নিখোঁজ হওয়া মেয়ের কোনো খোঁজ যখন পুলিশ করতে না পারে, তখন একজন বাবা কতটা দূরে যেতে পারে তার মেয়েকে খুঁজে বের করতে। আর এরপর যখন একের পর এক সমস্ত রহস্য সামনে আসবে, তোমরা অবাক হয়ে যাবে। বলছিলাম 2023 সালে মুক্তিপ্রাপ্ত চাইনিজ থ্রিলার মুভি অ্যাক্রস দ্য ফিউরিয়াস সির কথা। 2023 সালে মুক্তিপ্রাপ্ত এই চাইনিজ ক্রাইম থ্রিলার মুভিটি লাও হুয়াংয়ের বার্নিং হার্ট সিরিজ থেকে গৃহীত। যেই মুভিটি 31টি নমিনেশন এবং 24টি পুরস্কারের সাথে সাথে জিতে নিয়েছে 2024 সালের সেরা চলচ্চিত্র পুরস্কার। যেই মুভিটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর সবচেয়ে বড় টুইস্টটি আসবে এই মুভির একদম শেষে, যা তোমরা কখনো কল্পনাও করতে পারোনি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। মুভি শুরু হয় অন্ধকার রুমে থাকা একজন মেয়েকে দেখিয়ে, যেই মেয়েটির নাম নানা। তার হাত পা রক্তাক্ত হয়ে আছে। রক্তাক্ত হাতেই সে অনবরত চেষ্টা করে যাচ্ছে একজনকে কল করার, কিন্তু কেউ তার ফোনটি রিসিভ করছিল না। সে নিরাশ হয়ে পড়ে। এরপরেই চীনের একটি বর্ডার এরিয়া দেখানো হয়। সেখানেই জিন নামের একজন জেলে সমুদ্রে তার সঙ্গীদের নিয়ে মাছ ধরতে এসেছে। জিনের বোট বর্ডার ক্রস করলে সীমান্তের প্রতিরক্ষা বাহিনী তাদেরকে লক্ষ্য করে ফায়ার করতে শুরু করে। জিন দেখতে পায় তার বোটে গার্ডরা ঢুকে পড়েছে। সে এবং তার সঙ্গীরা গার্ডদের সাথে লড়াই করে। অবশেষে তারা গার্ডদের সাথে জয়লাভ করে প্রচুর মাছ ধরে ফিরতে থাকে। এদিকে দেখানো হয় জিনের মেয়ে নানাকে। নানা জাপানে কিয়োতো ইউনিভার্সিটিতে পড়তে এসেছে। সে তার পড়াশোনার পাশাপাশি একটি রেস্টুরেন্টে পার্ট টাইমের জবও করে। নানা অত্যন্ত স্মার্ট এবং দুরন্ত স্বভাবের মেয়ে। সে ভিন্ন একটি দেশে নিজেকে বেশ ভালোমতো মানিয়ে নিয়েছে। অন্যদিকে জিন আবার তার সঙ্গীদের নিয়ে সমুদ্রে মাছ ধরতে আসে। তখনই তার এক্স ওয়াইফ কল করে বলে, আমি সারাদিন তোমাকে কল করে যাচ্ছি, কিন্তু তোমাকে পাচ্ছি না। আমাদের মেয়েকে জাপানে পাওয়া যাচ্ছে না। সে 6 দিন যাবৎ মিসিং রয়েছে। জিন নানার মিসিংয়ের কথা শুনে পরের দিনই জাপানে চলে আসে। সেখানে তার এক্স ওয়াইফ নানার একজন ফ্রেন্ডের সাথে বসেছিল। নানার সেই ফ্রেন্ডের নাম লিন। লিন জানায় নানা বেশ কিছুদিন আগেই তার সাথে কন্ট্যাক্ট অফ করে দিয়েছিল। সে কিছুদিন ধরে তার বয়ফ্রেন্ডের সাথে বাইরেই থাকছে। জিন এটা শুনে অবাক হয় যে নানার কোনো বয়ফ্রেন্ড আছে। লিন আরও জানায় নানা কয়েকজনের সাথে প্রায়ই হ্যাং আউট করত। তার বন্ধুগুলো অ্যানিমে ক্যারেক্টার প্লে করে থাকে। নানার সাথে যখন আমার দেখা হয় তখন তাকে অনেক ডিস্টার্ব দেখাচ্ছিল। জিন তখন বলে, তোমার কাছে নানার বয়ফ্রেন্ডের কোনো ছবি আছে? নানার সেই ফ্রেন্ড বলে, আমার পুরনো ফোনে আছে, আমি বাড়ি পৌঁছে আপনাকে পাঠিয়ে দেব। নানার বয়ফ্রেন্ডের নাম লি। তখন নানার মা বলে সেই লিও গায়েব রয়েছে। জিন তার ফোন চেক করে দেখে নানা তাকে 6 দিন আগে লাস্ট কল করেছিল। জিন বলে, আমি ক্লিয়ারলি তার কথা শুনতে পাচ্ছিলাম না, সেই জন্যই ফোনটা রেখে দিয়েছিলাম। তখনই লিনের ফোনে একটি মেসেজ আসে। সে জানতে পারে পুলিশ লিয়ের ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশন ট্র্যাক করতে পেরেছে। সে গতকাল কিয়োতোতে তার ক্রেডিট কার্ড ব্যবহার করেছে, তবুও পুলিশ তাকে ট্রেস করতে পারছে না। পরের দিন জিন কিয়োতো ইউনিভার্সিটিতে লিকে খুঁজতে আসে। সে ক্যাম্পাসে গিয়ে লির খোঁজ নিতে শুরু করে। একটি রুমে এসে সে লি ভেতরে আছে কিনা জানতে চায়। তখন ভেতর থেকে একটি ছেলে বলে লি কয়েক সপ্তাহ ধরে বাইরে আছে। কিছুক্ষণ পর ছেলেটি ক্যাম্পাস থেকে বের হলে জিনকে বাইরে দেখতে পায়। সে জিনকে একটি জলের বোতল উপহার দিয়ে চলে যায়। তখন লিন নানার বয়ফ্রেন্ড লির ছবি তাকে পাঠায়। জিন দেখতে পায় মাত্র যে ছেলেটি চলে গিয়েছে সেই ছেলেটিই হলো লি। জিন সাথে সাথে লিয়ের পিছু নেয়। লি ততক্ষণে টিকিট কেটে মেট্রো রেলের ভেতরে পৌঁছে যায়, কিন্তু জিনের কাছে টিকিট না থাকায় পুলিশ তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তখনই নানার মা কল করে জানায় নানাকে পাওয়া গেছে, কিন্তু সে আর জীবিত নেই। জিন ভেঙে পড়ে, তবুও সে মেট্রো রেলের লিকে খুঁজতে থাকে। লি জিনকে দেখে প্ল্যাটফর্মের ভেতর দিয়ে দৌড়তে থাকে আর জিন আবারও তার পিছু নেয়। জিন দেখতে পায় তখনই ট্রেন আসছে। সে কোনো রকমে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জাপানে নানার আজ 2য় জন্মদিন। সেই রেস্টুরেন্টে কাজ করার সময় লিকে অ্যানিমে ক্যারেক্টারের কস্টিউমে দেখে তাকে পছন্দ করে নেয়। সে লিকে তার রেস্টুরেন্টে ইনভাইট করে। সেই রেস্টুরেন্টে যদি কাস্টমারকে খুশি করা যায় তাহলে ওনার স্টাফদের আলাদা চার্জ দিয়ে থাকে। সেই জন্যই নানা লিকে এন্টারটেইন করতে থাকে। লি নানাকে একটি কেক অর্ডার করে। নানা কেকটি নিয়ে আসলে লি কেকটি দিয়ে বলে হ্যাপি বার্থডে। নানা অবাক হয়ে যায়, তবে লি বলে আজ তোমার জন্মদিন, আর সেটা তোমার ট্যাগ দেখে আমি বুঝতে পেরেছি। সে লিয়ের এমন ব্যবহার দেখে আরও ইমপ্রেস হয়ে পড়ে।
তারা দুজন একসাথে অ্যানিমে ক্যারেক্টারের শ্যুট করতে শুরু করে। লির বন্ধুরা নানার কস্টিউমস নিয়ে বাজে কমেন্ট করলে লি তখনই সেটার প্রতিবাদ করে। এতে লির প্রতি নানার ভালো লাগা আরও বেশি করে বাড়তে শুরু করে। সে লির প্রেমে পড়ে যায়। এরপর থেকেই তারা একে অপরকে ডেট করতে শুরু করে। এদিকে জিন নানার ডেড বডি দেখতে আসে। ফরেন্সিক রিপোর্ট থেকে ডক্টর জানায় নানাকে কয়েকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। সব থেকে ইম্পর্ট্যান্ট হলো নানাকে হত্যা করার আগে কয়েকজন তাকে করেছিল। জিন এসব শুনে যেন আকাশ থেকে পড়ে। নানার মা এই সব কিছু শুনে অসুস্থ হয়ে পড়ে। তাদের একমাত্র মেয়ের এত নৃশংস মৃত্যুর খবর তারা যেন কিছুতেই মেনে নিতে পারছিল না। নানার মাকে সাথে সাথেই হাসপাতালে নিয়ে আসা হয়। জিন নোটিস করে যখন নানাকে হত্যা করা হয়েছিল তখনই নানা তাকে কল করেছিল। জিনের গিল্ট ফিল হয়। এটা সম্পূর্ণ তারই দোষ ছিল। তার ফল্টের জন্যই নানা মারা গেছে। সেদিন যদি সে ফোনটা তুলে ভালোভাবে তার সাথে কথা বলতো তাহলে হয়তো সে নানাকে বাঁচাতে পারত। নানা নিজের জীবন বাঁচাতেই তার বাবাকে কল করেছিল আর তার বাবা সেটাকে ইগনোর করে কলটা কেটে দিয়েছিল। এই সব কিছু চিন্তা করে নিজের মাথায় বারবার আঘাত করতে থাকে। পুলিশ তাকে শান্ত হতে বলে আর একজন ডিটেকটিভ জানায় লি কিছুক্ষণ পূর্বেই জাপান ত্যাগ করে চীনে চলে গেছে। জিন বলে তাহলে আপনারা কি করছেন? কেন তাকে অ্যারেস্ট করতে পারছেন না? পুলিশ বলে জাপানের আইনে তাকে অ্যারেস্ট করার রাইট আমাদের নেই। জিন রেগে গিয়ে ডিটেকটিভকে আঘাত করতে থাকে। কিছুক্ষণ পর জিন নিজের ভুল বুঝতে পারে। ডিটেকটিভের কাছে তার বিহেভিয়ারের জন্য ক্ষমা চায়। ডিটেকটিভ তখন বলে আমি এই কেসের চার্জে নেই, তাই কোনো সাহায্য করতে পারছি না। জিন বলে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। নানার যখন 8 বছর বয়স তখন তার মার সাথে আমার ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে সে আমার কাছেই ছিল। সে এতটা প্রাণবন্ত ছিল, আইল্যান্ডের সবাই তাকে পছন্দ করত। মর্গে তখন যাকে দেখলাম সে আমার নানা ছিল না, আমি একমাত্র তার জন্যই বেঁচে ছিলাম। ডিটেকটিভ বলে আমরা চাইনিজ পুলিশকে সব ইনফরমেশন পাঠিয়ে দেব। এখন থেকে তারাই এই কেসটি সলভ করবে। জিন আবার চীনে ফিরে আসে। সে লির ব্যাপারে সমস্ত ইনফরমেশন নেয়। এরপর একদিন রাতে লির বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢুকে সে লিকে খুঁজতে থাকে। এক এক করে প্রতিটা রুমে লিকে খুঁজতে শুরু করে আর তখনই হুইল চেয়ারে একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। ঠিক এরই মধ্যে লির বাবা, যার নাম লিলাই, তিনি জিনকে দেখে ফেলেন। তিনি জিনকে ভেতরে আসতে বাধা দেন, কিন্তু জিন তার উদ্দেশ্যে অনবদ্য ছিল। সে লির বাবাকে বলে আমার কাছে আপনার ছেলেকে হস্তান্তর করুন। তবে লির বাবা এই কথা শুনে অবাক হয়ে যায়, কারণ লি যে জাপান থেকে চীনে চলে এসেছে সেটা তিনি জানতেনই না। তিনি জিনকে বলেন যদি লি ফিরে আসে তাহলে সে এই বাড়িতে লুকোতে পারবে না। হতাশ হয়ে জিন সেখান থেকে ফিরে আসে। পরের দিন সে লিলাইকে সব জায়গায় ফলো করতে থাকে। জিনের ধারণা লির বাবা তাকে মিথ্যে বলেছে। তিনি জানেন লি কোথায় রয়েছে। জিন দেখতে পায় লির বাবা মা একটি কারে করে কোথাও যাচ্ছে। সে সাথে সাথেই তাদের কারকে ফলো করতে শুরু করে। এক পর্যায়ে লির বাবা মা গাড়ি থেকে নেমে ঝগড়া করতে শুরু করে। লির মা তখন জিনের কাছে এসে লিফট চায়। জিন লিফট দিতে রাজি হয় না। তবে লির মা জিনকে চিনতে পারে। তিনি নিজের পরিচয় করিয়ে দিয়ে বলেন আমি জিং, লির মা। আমি নানাকে দেখেছিলাম। সে একজন সেন্সিবল মেয়ে ছিল। যা কিছু হয়েছে খুবই জঘন্য হয়েছে। আপনি আপনার মেয়েকে হারিয়েছেন। আপনার জায়গায় থাকলে হয়তো আমিও নিজের সন্তানের অপরাধীকে শাস্তি দিতাম। যদি সত্যি এই কেসে আমাদের সন্তান জড়িত থাকে তাহলে তার মৃত্যুদণ্ড প্রাপ্য। জিন চুপ করে সবগুলো কথা শুনছিল। এরপর লিয়ের মা বলে আপনি তাকে খুঁজে পাবেন না, আমরা জানি না সে কোথায় রয়েছে। জিন রেগে যায়। সে লিয়ের মাকে মাঝ রাস্তায় নেমে পড়তে বলে। লির মা বলে আমাকে 3 দিন সময় দিন, আমি তাকে খুঁজে বের করব, আর তারপর আমি নিজে তাকে পুলিশের কাছে নিয়ে যাব আত্মসমর্পণ করাতে। কারণ কোনো মাই তার সন্তানকে মার্ডার হতে দেখতে পারে না। আপনি আমাকে কথা দিন তার কোনো ক্ষতি করবেন না। যদি সে গিল্টি হয় তাহলে আমি তাকে আইন অনুযায়ী শাস্তি দেব। জিন জিংকে বিশ্বাস করে, তাকে তার বাড়ির সামনে ছেড়ে দেয়। এরপর দিন জিং দেখতে পায় কেউ একজন তার গাড়ি ফলো করছে। জিং কিছুটা দূরে গিয়ে একটি শপিং মলে ঢুকে পড়ে। জিনও তখন গরমের মধ্যে একটি হেলমেট পরে শপিং মলে ঢুকে পড়ে। সে জিংকে সব জায়গায় খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতেই হঠাৎ সে জিংকে দেখতে পায়। তখন সে নোটিস করে অ্যানিমে কস্টিউম পরে 3 জন ছেলে মল থেকে বের হচ্ছে। জিনের ধারণা এই ছেলেগুলো লির বন্ধুই হবে, তাই সে ছেলেগুলোকে ফলো করতে থাকে। আর ততক্ষণে জিং গাড়ি ড্রাইভ করে একটি হোটেলে চলে আসে।
অন্যদিকে জিন দেখতে পায় ছেলেগুলো তাদের রুমে প্রবেশ করছে। জিন ছেলেগুলোর রুমে ঢুকে লিকে খুঁজতে থাকে। সে ছেলেগুলোকে জিজ্ঞেস করে লি কোথায় আছে, কিন্তু ছেলেগুলো জানায় তারা জানে না লি কোথায় আছে। জিন পূর্বের জায়গায় ফিরে আসে আর দেখতে পায় লির মার গাড়িটা রাস্তায় দাঁড়িয়ে। তখনই দুজন পুলিশ তাকে তাড়া করে অ্যারেস্ট করে নেয়, কারণ জিন নাইফ নিয়ে কারো বাড়িতে প্রবেশ করেছিল। জিন তাদের জানায় সে শুধু এভিডেন্সের জন্য তাদের বাড়িতে প্রবেশ করেছিল, তবে পুলিশ তার কোনো কথাই শুনতে চায় না। এদিকে লিয়ের মা জিং গাড়ি নিয়ে একটি ফার্ম হাউসে আসে, আর দেখানো হয় জিং লিকে এই ফার্ম হাউসেই লুকিয়ে রেখেছে। জিং দেখতে পায় দুজন লোক আগেই ফার্ম হাউসে চলে এসেছে। সে বন্দুকের গুলির আওয়াজ পেয়ে দৌড়ে ভেতরে আসে, তবে দেখতে পায় লি তার বন্দুক দিয়ে সেই দুজনকে শ্যুট করে মেরে ফেলেছে। জিং লোকগুলোকে চিনতে পারে, কারণ তারা তার হাজবেন্ড লিলায়ের আন্ডারেই কাজ করে। জিং জানতে চায় তারা এখানে কি করছে। তখন লোকগুলো জানায় তাদেরকে লিয়ের বাবা পাঠিয়েছে লিকে তার কাছে নিয়ে আসার জন্য। জিং দেখতে পায় তার গাড়িতে ট্র্যাকার লাগানো রয়েছে। সে বুঝতে পারে এই ট্র্যাকার লিলাই লাগিয়েছে। সে এই ট্র্যাকারটিকে গাড়ি থেকে রিমুভ করে ফেলে। জিং লিকে ফার্ম হাউস থেকে তার সঙ্গে করে অন্য আরেকটি বাড়িতে নিয়ে আসে। তারপর সে লিলায়ের সাথে দেখা করতে আসে। জিং জানতে চায় কেন সে তাদের সন্তানকে পুলিশের কাছে ধরিয়ে দিতে চাচ্ছে। লিলাই বলে, আমি গতকাল রাতেই তোমাকে বলেছি জেলে গেলে সে বাঁচতে পারবে। গতকাল রাতে আসলে জিং এবং লিলাইয়ের মধ্যে এই নিয়েই ঝগড়া হয়েছিল, তাই সে গাড়ি থেকে নেমে পড়েছিল। জিং লিকে জিন এবং পুলিশ দুজনের থেকেই বাঁচাতে চাচ্ছে, কিন্তু লিলাইয়ের মতে লি যদি অপরাধী হয় তাহলে তার শাস্তি হওয়া উচিত। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নানা লিয়ের পর আরেকটি ছেলের সাথে রিলেশনে যায়। লি যখন সেটা জানতে পারে সে নানার বয়ফ্রেন্ডের রুমে এসে তার জন্য চাউমিন রান্না করে। নানার বয়ফ্রেন্ডের একটি পেট টার্টেল ছিল। লি ওই কচ্ছপের মাংস দিয়েই চাউমিনটি রান্না করে। নানার বয়ফ্রেন্ড লির কাছে জানতে চায় সে এই কাজটি কেন করেছে। সে রেগে গিয়ে লিকে অ্যাটাক করতে আসে। তখনই নানার বয়ফ্রেন্ডের দাঁত ভেঙে যায়। নানা যখন বিষয়টা জানতে পারে সে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে লির সাথে দেখা করতে আসে। সে জানতে চায় কেন সে এমনটা করেছে। লি তখন নানার সামনে তার বয়ফ্রেন্ডের আরও একটি দাঁত ভেঙে ফেলে। লি নানাকে প্রপোজ করে বলে, আমি তোমাকে ভালোবাসি। আর এরপর নানা তার বর্তমান বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে আবার সে লির সাথেই লিভ ইন রিলেশনশিপে থাকতে শুরু করে। এদিকে পুলিশ এখনো জিনকে জেলে আটকে রেখেছে। ডাই নামের একজন ইন্সপেক্টর জিনকে বলে, তোমার মেয়ের ফিউনারেল, তোমাকে সেখানে যাওয়া উচিত। ডিটেকটিভ বলে, আমি চাইলে তোমাকে 15 দিন আটকে রাখতে পারি, কিন্তু আমি সেটা করছি না। তিনি জিনকে ছেড়ে দিয়ে বলেন, আমরা আপনার মেয়ের কেসটিকে এখন ওপেন করতে পারছি না, কারণ জাপানে এখনো এই কেসটি পেন্ডিং রয়েছে। আমাদের এখন কিচ্ছু করার নেই, তবে আস্থা রাখুন, সব কিছু নিয়ম মতো হবে। আপনার মেয়ের অপরাধীকে আমরা ঠিক সাজা দেব। জিন জেল থেকে বের হলে রাস্তায় বিভিন্ন কস্টিউম পরে ছেলে মেয়েদের ক্লাবে ঢুকতে দেখতে পায়। তখন সে আবার অ্যানিমে কস্টিউমের কয়েকজনকে দেখে। তার কিউরিওসিটি জাগে, হয়তো লি এই ক্লাবে আসতে পারে। আর এই জন্যই জিন ক্লাবে প্রবেশ করে। সে এক এক করে সব জায়গায় লিকে খুঁজতে থাকে। হঠাৎ জিন তার পাশ দিয়ে লিকে যেতে দেখে। জিন লিকে তখনই তাড়া করে। এদিকে লিও জিনকে দেখতে পেয়ে পালানো শুরু করে। আর এভাবেই অনেক পালানোর চেষ্টা করার পরেও এক পর্যায়ে জিন লিকে ধরে ফেলে। সে লির গলা চেপে ধরে। তখনই দুজন গার্ড এসে জিনকে ছাড়িয়ে তাকে শান্ত হতে বলে, আর ঠিক তখনই লি আবার পালিয়ে যায়। অন্যদিকে জিং লিকে নিতে আসে। সে আজ রাতে লিকে নিয়ে জার্মানি চলে যাবে, কিন্তু রুমে এসে দেখতে পায় লি রুমে নেই। জিং এতে আরো রেগে যায়, আর লি পালিয়ে বিল্ডিং এর ছাদের ওপর আসে। জিনও সেখানেই আসে। লি দেখতে পায় তার সামনে আর কোনো উপায় নেই। সে তখন জিনের কাছে বারবার বলতে থাকে, আমি কিচ্ছু করিনি। লি বলে, আমি তাকে ভীষণ ভালোবেসেছি, আমি কি করে তাকে মার্ডার করতে পারি। তখনই জিন রুফ থেকে পড়ে যায়। সে একটি রশির সাহায্যে নিজেকে পড়ে যাওয়া থেকে আটকে রাখে, আর লি রশিটিকে ছেড়ে দেয়। জিন তখন লিয়ের হাত ধরে সোজা ওপর থেকে নিচে পড়ে যায়। তারা দুজনেই বিশাল এক বেলুনের ওপর পড়ে, ফলে কেউই তেমন একটা আহত হয় না। আর তখনই আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। নানা যখন লির সাথে লিভিনে ছিল, লি সবসময় নানার জুতো ওপর থেকে ফেলে দিত, কারণ তার মনে হতো জুতো ছাড়া নানা তাকে কখনো ছেড়ে যাবে না। লিয়ের এমন কেয়ারিং আচরণ নানার খুবই পছন্দ হতো। এতে সে দারুণ আনন্দিতও হতো। একদিন নানা লিকে তার নতুন জুতো ফেলতে বলে, কিন্তু লি তখন গেম খেলতে ব্যস্ত। নানা বুঝতে পারে লির তার প্রতি ইন্টারেস্ট কমে গেছে। সে তখন ডিরেক্ট লিকে বলে, তুমি আমাকে আগের মতন ভালোবাসো না। নানার এমন কথাতে লি খুবই বিরক্ত হয়ে যায়। সে রেগে গিয়ে নানাকেই জানলার কাছে এনে বলে, তোমাকেও জুতোর মতন এখান থেকে ফেলে দেই। এই ঘটনার পর নানা বুঝতে পারে লি নর্মাল ছেলেদের মতন না।
তাই সে তার সাথে ব্রেকআপ করে রুম থেকে চলে আসে। আর এদিকে বর্তমানে জিনের হাত থেকে লি আবার পালিয়ে যায়, আর লিকে হারিয়ে সোজা সে জিংয়ের বাড়িতে আসে। সে জিংয়ের কাছে জানতে চায় লি কোথায়। জিং বলে বেসমেন্টে আছে। জিন বেসমেন্টে ঢুকতেই লিয়ের মা দরজা বন্ধ করে দেয়। জিং তারপর লিকে এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডি হতে বলে। জিন নিজেকে উদ্ধার করতে নানা চেষ্টা করতে থাকে। তখনই লি জিনকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় সে দেশ ছেড়ে চলে যাচ্ছে। জিন অস্থির হয়ে পড়ে। সে নানা উপায় খুঁজতে থাকে, আর হঠাৎই বেসমেন্টে সে একটা মাইক্রো ওভেন দেখতে পায়। মাইক্রো ওভেনের সাহায্যে আগুন ধরিয়ে সে ঘরের অ্যালার্ম বাজাতে সক্ষম হয়। জিন যখন বুঝতে পারে জিন বেসমেন্টে আগুন জ্বালিয়েছে, সে ডোরটাকে খুলে দিয়ে জিনকে ওপরে আসতে বলে, কিন্তু জিন তখন অসুস্থ হয়ে পড়ে। পুলিশ এসে তাকে সেখান থেকে উদ্ধার করে। জিন ইন্সপেক্টর ডাইকে বলে জিং নিজে লিকে পালিয়ে যেতে সাহায্য করেছে, কিন্তু পুলিশ উল্টে জিনকেই ধরে নিয়ে যায়। ইন্সপেক্টর ডাই জিংয়ের বাড়ি সার্চ করতে শুরু করে। তখন জিং ইন্সপেক্টরকে বাড়িতে রেখে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। জিন দেখতে পায় জিংয়ের কার তাদের ওভারটেক করে যাচ্ছে। জিন বুঝতে পারে জিং এয়ারপোর্টে যাচ্ছে। ইন্সপেক্টর ডাই তখন তার জুনিয়রদের জিংকে ফলো করতে বলে। জিংও বুঝতে পারে পুলিশের কার তাকে ফলো করছে। তখন আবহাওয়া প্রচন্ড খারাপ হতে শুরু করে। কিছুক্ষণ পরই টর্নেডো শুরু হয়। সমুদ্রের মাছ সব ব্রিজের উপর এসে পড়ছিল। কার ড্রাইভ করতেও খুবই অসুবিধা হচ্ছিল। লি তার ড্রাইভারকে গাড়ি আরো দ্রুত চালাতে বলে। এই ব্রিজেই ড্রাইভ করার সময় জিং একজনের গাড়িকে ধাক্কা দেয়, আর ঠিক তখনই ড্রাইভ করার সময় পুলিশের কারও অ্যাক্সিডেন্ট করে, আর এতেই জিন মারাত্মকভাবে আহত হয়। জিন কোনোভাবে গাড়ি থেকে বের হতে পারে। দেখতে পায় জিংয়ের গাড়িও অ্যাক্সিডেন্ট করেছে। জিং জিনের কাছে সাহায্য চায়। জিন সবকিছু ভুলে গিয়ে জিংকে সাহায্য করতে এগিয়ে আসে। তখনই সে রাস্তায় লির অ্যানিমের মুখোশটি পড়ে থাকতে দেখে। সে বুঝতে পারে লি আশেপাশেই কোথাও আছে। জিন তখন সাহায্য না করেই লিকে খুঁজতে থাকে। জিন লিকে সামনের গাড়িতে খুঁজে পায়। সে লিকে গাড়ি থেকে টেনে বের করে। জিং সেটা দেখতে পায়। সে তার নিজের ছেলের গাড়িকেই হিট করেছিল। জিং চিৎকার করে বলতে থাকে লিকে ছেড়ে দিতে, তবে জিন তার কোনো কথা শোনে না। সে লিকে নিয়ে সেখান থেকে চলে যায় বহু দূরে। আর এরপরে জিনকে কারাগারে দেখতে পাই। জিন সেদিন লিকে নিয়ে পালিয়ে যাওয়ার পর লিকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। লিলাই এবং জিং দুজনেই জিনের এগেইনস্টে রিপোর্ট করেছে। ইন্সপেক্টর ডাই এই কেসের দায়িত্বে থাকলেও সে জিনের মুখ থেকে একটি শব্দও বের করতে পারেনি। আর এই জন্যই জিং ইন্সপেক্টরকে বলে জিনের সাথে একা কথা বলতে আসে। জিং জিনকে একটি অফার দেয়। সে বলে আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি, তোমার মেয়ের ফিউনারেল অ্যাটেন্ড করো, তারপর আমাকে লির কাছে নিয়ে চলো, আমি তোমার এগেনস্টে সব কেস তুলে নেব। জিন এতে রাজি হয়। তবে ইন্সপেক্টরকে জিং যখন এই কথা বলে, ইন্সপেক্টর ডাই হেসে বলে এটা একটা পুলিশ স্টেশন, আপনারা যখন খুশি কেস করবেন আবার যখন খুশি উঠিয়ে নেবেন, এমনটা হতে পারে না। জিং বলে আমি যা করছি আমার সন্তানের জন্য, যদি সে জীবিত থাকে তাহলে এটাই তাকে ফিরে পাওয়ার একমাত্র পথ। ইন্সপেক্টর এসব শুনে জিনকে ছেড়ে দেয়। জিন নানার ফ্রেন্ড লিকে নিয়ে ফিউনারেলের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় জিন লিনকে একটি ভিডিও দেখতে বলে। লিন কয়েক সেকেন্ড দেখে ফোন রেখে দেয়। জিন বলে এই ভিডিওতে যে 3 জন ছেলে রয়েছে আমি তাদের সাথে দেখা করতে চাই। লিন ভিডিওটি পুনরায় দেখে। নানার ফিউনারেলে লিন সেই 3টি ছেলের খোঁজ পায়। সে জিনকে মেসেজ করলে জিন ফিউনারেল শেষ না করেই চলে আসে। এতে নানার মা ভীষণ কষ্ট পায়। তবে জিন সেখান থেকে সরাসরি একটি ক্যারাওকেতে আসে। সে ভেতরে সেই 3 জন ছেলেকেই পার্টি করতে দেখে। জিন সেখানে এসেই তাদেরকে বেধড়ক মারতে শুরু করে। তখন একজন জানায় নানাই তাদেরকে আসতে বলতো। নানা তাদের 3 জনের সাথে একসাথে সময় কাটাতে উপভোগ করত। জিন এই কথা শোনার পর আরো রেগে যায়। সে ওই 3 জন ছেলেকেই ব্রুটালি মারধর করতে শুরু করে। হোটেলে ফিরলে স্টাফ জিনকে একটি চিঠি দেয়। জিন চিঠিটি পড়ে। সেখানে তার এক্স ওয়াইফ লিখেছে আমি নানার শেষকৃত্য সম্পন্ন করেছি। আমি তোমাকে কখনো বলবো না তাকে আমি কোথায় কবর দিয়েছি, কারণ তুমি তা কখনো ডিজার্ভই করো না। এদিকে পরের দিন জিন জিংকে নিয়ে সমুদ্র পাড়ে আসে, কারণ জিন কথা দিয়েছিল নানার ফিউনারেল শেষে সে জিংকে লিয়ের কাছে নিয়ে আসবে। জিং কার থেকে নেমেই সব জায়গায় লিকে খুঁজতে থাকে, কিন্তু সে লিকে কোথাও দেখতে পায় না। জিন তখন একটি ভিডিও দেখিয়ে বলে দেখো এটা লির ফোন। সে বলেছে নানা নাকি নিজেই 17 বার ছুরি দিয়ে নিজেকে আঘাত করেছিল। আমি এই ভিডিওতে 3 জন ছেলের সাথে দেখা করেছি। তারা নানাকে রেপ করেছিল, তাকে বারবার আঘাত করেছিল। সে লির কাছে সাহায্য চাইতে আসে, কিন্তু লি তখন নানাকে 17 বার ছুরি দিয়ে আঘাত করে।
সব শুনে জিং চুপ থাকে। এই বলেই জিন একটি ব্যাগ লির মায়ের দিকে ছুঁড়ে মারে। জিং ব্যাগ খুলে সেখানে লির অ্যানিমে কস্টিউমটি দেখতে পায়। সে বুঝতে পারে জিন লিকে হত্যা করেছে। জিং বলে, তুমি তাকে কোথায় কবর দিয়েছ? জিন তখন বলে, সমুদ্রে। আর এই কথা শুনেই জিং একেবারেই ভেঙে পড়ে। সে প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ে। সে জিনের দিকে দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করতে থাকে আর জিন সেটা দেখতে পেয়ে দৌড়তে থাকে। উপায় না পেয়ে শেষমেশ সে সমুদ্রের পাড়ে লুকিয়ে থাকে। জিং তখনও গাড়ি ড্রাইভ করে এগিয়েই চলে। সে ড্রাইভ করতে করতে সোজা সমুদ্রে গিয়ে পড়ে যায়। জিন সেটা দেখতে পায়। জিংকে বাঁচাতে সে সোজা ঝাঁপিয়ে পড়ে জলে। আর এরপর সে জিংকে বাঁচাতে সক্ষমও হয়। জিং তখন জিনকে বলে, তুমি মোটেও তোমার মেয়েকে ভালোবাসোনি। যদি তাকে ভালোবাসতে তাহলে তার সম্মানের কথা ভেবে দেখতে। তার পার্সোনাল ভিডিও এইভাবে সবাইকে দেখাতে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লির সাথে ব্রেকআপ হওয়ার পর নানা আলাদা থাকতে শুরু করে। তখন জাপানিজ একজন ছেলের সাথে তার পরিচয় হয়। সে ছেলেটি নানাকে প্রপোজ করলে নানা রাজি হয়। সে আবার ছেলেটির সাথে লিভিনে থাকতে শুরু করে। নানা ছেলেটিকে 1 সেকেন্ডের জন্যও আড়াল করতে চাইতো না। একদিন নানা তার বয়ফ্রেন্ডকে ঠান্ডা হাত দিয়ে টাচ করলে নানার বয়ফ্রেন্ড দূরে সরে যায়। আর এই ব্যাপারটি নানার একদমই পছন্দ হয় না। সে একদিন তার বয়ফ্রেন্ডের কিছু পুরনো ছবি দেখতে পায়। সেখানে নানা তার বয়ফ্রেন্ডের সাথে তার আগের গার্লফ্রেন্ডের কিছু ছবি দেখে। নানার তখন মনে হয় তার রিসেন্ট বয়ফ্রেন্ড তাকে কখনোই ভালোবাসেনি। তাই সে তার জাপানিজ বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েও চলে আসে। নানার মনে হয় তাকে লি সব থেকে বেশি ভালোবেসেছিল। তাই নানা আবার লির কাছে আসে ক্ষমা চাইতে। তাকে জড়িয়ে ধরে তার কাছে আবার ক্ষমাও চায়। এদিকে ইন্সপেক্টর ডাই জিনকে আবার অ্যারেস্ট করে। তিনি লির অ্যানিমে কস্টিউমের ব্যাপারে জানতে চান। জিন কোনো উত্তর দেয় না। লিলাই জিনকে প্রশ্ন করে, এটা কি সত্যি লির ছিল? জিন বলে, কিছুদিন আগে তুমি তাকে জেলে পাঠাতে চেয়েছিলে। ইন্সপেক্টর ডাই নিউজে দেখতে পায় কয়েক বছর আগে লি তার ছোট বোনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তারপর থেকেই সে হুইল চেয়ারে চলাফেরা করে। ইন্সপেক্টর ডাই তখন লিলাইয়ের কাছে তার মেয়ের ব্যাপারে জানতে চায়। লিলাই বলে তার মেয়ে ভালো আছে। তখন ইন্সপেক্টর ডাই আবার জিনের কাছে প্রশ্ন করে, লি কি জীবিত রয়েছে? আমি তোমাকে তার ব্যাপারে আরও কিছু ইনফরমেশন দিতে পারি। এই বলেই ইন্সপেক্টর ডাই চলে আসে। সে তার জুনিয়রদের বলে যায় জিনকে ফলো করতে। লিলাই ইন্সপেক্টরকে চলে যেতে দেখে। সে দেখতে পায় জিন তার দিকেই আসছে। জিন লিলাইকে বলে, তুমি কি শিওর লি আমার কাছে রয়েছে? তাহলে চলো, আমি তোমাকে তার কাছেই নিয়ে যাচ্ছি। লিলাই তখন জিনের সাথে যেতে রাজি হয়। জিন দেখতে পায় পুলিশ তাদেরকে ফলো করছে। জিন লিলাইকে নিয়ে বোটে করে বের হয়ে পড়ে। পুলিশ আসতে আসতে তারা বোট ছেড়ে দেয়। জিন বোট সমুদ্রের মাঝখানে নিয়ে আসে। সে লিলাইকে বলে, তুমি লিকে মৃত দেখতে চাও, তাই না? লিলাই অবাক হয়ে যায়। জিন বলে, যখন লির 9 বছর বয়স তখন তোমার মা অসুস্থ ছিল। তুমি তাকে জাপানের ট্রিপে নিয়ে যাওনি বলে সে তোমার মার ভেন্টিলেটর খুলে ফেলে। ফলে তোমার মা মারা যায়। যখন তার 7 বছর বয়স, তোমার এবং জিংয়ের ডিভোর্স সে মেনে নিতে পারেনি। তাই সে একটি নিরীহ প্রাণীকে ফায়ার ক্র্যাকার দিয়ে হত্যা করে। তাই তোমরা তোমাদের ডিভোর্সকে পোস্টপোন করতে বাধ্য হও। কিন্তু কয়েক বছর পর তোমাদের ডিভোর্স হয়। তুমি ভেবেছিলে লি হয়তো ফাইনালি গ্রো আপ করেছে, কিন্তু একদিন খেলার সময় সে তার নিজের ছোট বোনকেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে এখন চিরতরের জন্য প্যারালাইজড। তুমি লিকে কখনো ক্ষমা করতে পারোনি। চেয়েছিলে তোমার প্রেজেন্ট ওয়াইফের কোনো সন্তান হলে তাকে তোমার উত্তরাধিকার করবে, কিন্তু তোমার ওয়াইফ মারা যাওয়ার পর সেটা আর হয়ে ওঠেনি। তুমি চেয়েছিলে তাকে শাস্তি দিতে, কিন্তু তুমি নিজে তাকে হত্যা করতে পারতে না। তাই সেদিন তুমি লোক হায়ার করে লিকে হত্যা করতে চেয়েছিলে। লিলাই সব কথা শুনে বলে, হ্যাঁ আমি চেয়েছিলাম। এই বলেই সে জিনকে অ্যাটাক করতে থাকে। জিন বোটের মধ্যে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। একসময় লিলাই নিজেই রডের আঘাতে অসুস্থ হয়ে পড়ে। তখন পুলিশ এসে তাদের দুজনকেই উদ্ধার করে। কিছুদিন পর জাপানের সেই ডিটেকটিভ জিনের সাথে দেখা করতে আসে। সে জিনকে বলে নানার কেসের সব ডকুমেন্টস চাইনিজ পুলিশকে দেওয়া হয়েছে। এখন থেকে তারাই এই কেসটিকে তদন্ত করবে। এরপর সে জিনকে একটি মেমোরি কার্ড দেয় আর বলে এটা তার মেয়ের। সে জাপানে থাকাকালীন সময়ে তার যাবতীয় কর্মকাণ্ড এখানেই সেভ করে রেখেছিল। এরপর সে জিনকে বলে, আপনি কি এখনও রিভেঞ্জের নেশায় ঘুরছেন? তাহলে মস্ত বড় ভুল করবেন। জিন বলে, আপনি কি বলতে চাচ্ছেন? ডিটেকটিভ বলে, আপনার মেয়ে নানা মার্ডার হয়নি। তার শরীরে যে ক্ষত রয়েছে সেগুলো সে নিজেই নিজেকে করেছিল। জিন বলে, সেটা কি করে সম্ভব? সে নিজেকে 17 বার আঘাত করেছিল। এটা সম্ভব? ডিটেকটিভ বলে, হ্যাঁ, কারণ সেই নাইফে শুধু নানার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। নানা নিজেকে আঘাত করার জন্যই
5 থেকে 6 ঘন্টা পর রক্তক্ষরণে তার মৃত্যু হয়। সে নিজেকে আঘাত করে লিকে প্রুভ করতে চেয়েছিল সে লিকে প্রচণ্ড ভালোবাসে। লি নানার এই কর্মকাণ্ড দেখে ঘাবড়ে যায়। সে নানাকে ছেড়ে চলে আসে। জিনের মনে পড়ে সেদিন লিকে কিডন্যাপ করার সময় লি এই কথাগুলোই বলেছিল। জিন বলে, তাহলে সে কেন আমাকে কল করে সাহায্য চেয়েছিল? ডিটেকটিভ বলে, সে কখনোই আপনাকে কল করে সাহায্য চাইবে না, কারণ নানা জানতো আপনার কাছে তার জন্য কোনো সময় নেই। ডিটেকটিভ একটি কাগজ দেখিয়ে বলে সে প্রতিবার ক্লজেটে চড়ত যেখানে সে এই ড্রয়িংটিকে আর্ট করত। এমনকি সে মারা যাওয়ার সময়ও এই কাজটিই করেছিল। জিন নানার ফোন চেক করে। সে দেখতে পায় নানা তার জীবনের প্রতিটি দিনের কথা লিখে রেখেছে। সে সেখানে বলেছে তার বাবা তাকে কিভাবে ছোটবেলা থেকেই ইগনোর করেছে। সে নানার পছন্দ, ভালো লাগা, শখ, এমনকি অসুস্থ হয়ে পড়লে সেগুলোরও খেয়াল রাখেনি। নানার কি সমস্যা হচ্ছে সেটাও সে কখনো বুঝে উঠতে পারেনি। জিন সবসময়ই নিজের মাছ ধরা নিয়েই ব্যস্ত ছিল। নানা যখন স্টাডি করতে শহরে চলে যাচ্ছিল, সে চেয়েছিল তার বাবা তাকে একবার জড়িয়ে ধরুক, তাকে একটু সময় দিক, কিন্তু জিন তাড়াতাড়ি করে নানাকে বাসে উঠিয়ে দেয়। এই সব কিছু পড়ার সময় জিনের চোখ দিয়ে জল পড়তে থাকে। জিন দেখতে পায় নানা ছেলেবেলায় একটি লকারে লুকিয়ে থাকতো, কারণ তার একা একা এত বড় বাড়িতে ভয় করত। তাই সে লকারে সারা রাত সূর্যের ড্রয়িং করত, কারণ তার মনে হতো এই বুঝি সূর্য উদয় হবে আর তার সমস্ত ভয় কেটে যাবে। ঠিক এমনটাই হতো। সূর্য ওঠা পর্যন্ত নানা ড্রয়িং করত। জিন দৌড়ে ঘরের সেই লকারে যায় আর লকারটি খুলে দেখতে পায় সেখানে অসংখ্য ড্রয়িং, অসংখ্য সূর্যের ছবি, যা নানার একাকিত্বের সাক্ষী হয়ে আছে। এই ড্রয়িংটি নানা মারা যাওয়ার সময় তার রক্ত দিয়ে এঁকে গেছে। জিন কান্নায় ভেঙে পড়ে। তার মধ্যে অপরাধবোধ কাজ করতে থাকে। সে নানার ফিউনারেলেও সময় দিতে পারেনি। কতটা জঘন্যতম অপরাধ সে করেছে। জিন সেমেটারিতে এসেও নানার কবর খুঁজতে থাকে। সে জানে না এতগুলো কবরের মাঝে নানার কবর কোনটি। জিন তার এক্স ওয়াইফকে কল করে, কিন্তু সেও কল রিসিভ করে না। জিন চিৎকার করে নানার কাছে ক্ষমা চাইতে থাকে। কান্নায় ভেঙে পড়ে। নিজের একমাত্র মেয়ের এতটা কষ্ট থাকা সত্ত্বেও সে কখনো সেটা বোঝার চেষ্টা করেনি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কলেজ টিচার যখন নানাকে ভালোবাসা দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করতে বলে, নানা সেটা বলতে পারে না, কারণ সে তার বাবা মা কারো কাছ থেকেই কোনো ভালোবাসা পায়নি। ভালোবাসা শব্দটার বাস্তব অভিজ্ঞতা হয়তো সে কখনো পায়নি। তাই তো নানা তার বয়ফ্রেন্ডের কাছে সর্বোচ্চ ভালোবাসাটাই দাবি করত, যেন তারা অন্তত তাকে সম্পূর্ণ ভালোবাসা দিতে পারে। তবে সে তার বয়ফ্রেন্ডের থেকেও এটা পায়নি। আর এই জন্যই সে একের পর এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে শুধুমাত্র একটু ভালোবাসা পাওয়ার আশায়। তবে এভাবে একের পর এক বয়ফ্রেন্ড চেঞ্জ করে গেলেও কখনো সে সর্বোচ্চ ভালোবাসাটুকু পায়নি। মুভির একেবারে শেষে জিন সমুদ্রের পাড়ে একটি লাইট হাউসে আসে। সে লিকে এখানেই আটকে রেখেছে। জিন এখন জানে লি নানাকে হত্যা করেনি, তাই সে লিকে ছেড়ে দিতে এসেছে। লিকে ছেড়ে দিয়ে জিন ইন্সপেক্টর ডাইকে কল করে। সে ইন্সপেক্টর ডাইকে জানায় সে লিকে কিডন্যাপ করেছিল, তাই এখন সে আত্মসমর্পণ করতে চাচ্ছে। আর এখানেই এই গল্পটির শেষ হয়। মুভিটি দুটি প্রজন্মের মধ্যে মানসিক বিচ্ছিন্নতা এবং মানসিক দ্বন্দ্বকে বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছে। যেই জিন তার মেয়ের হত্যাকারীকে এত দিন ধরে খুঁজে চলেছে, এত চেষ্টা করেছে তার প্রতিশোধ নেওয়ার, সে শেষ পর্যন্ত জানতে পেরেছে তার মেয়ের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। তার প্রত্যেক দিনের এই ছোট্ট ছোট্ট অবহেলায় বেড়ে ওঠা নানা তার বাবার এই অবহেলার জন্যই মৃত্যুবরণ করেছে। আর যেই অপরাধ বোধ জিনকে কখনোই তার পিছু ছাড়বে না। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং। বাই।